হ্যালো এভরিওয়ান, আজ আমরা এক অসাধারণ যাত্রায় বেরিয়ে পড়েছি তুর্কির হৃদয়ে। আজকের পর্বে চলেছি পৃথিবীর বহু পর্যটকের পছন্দের একটি শহর ইস্তানবুলে, যেখানে রয়েছে অটোমান সভ্যতার স্মৃতিমাখা পরিবেশ, যেখানে রয়েছে প্রচুর ইতিহাস, সংস্কৃতি এবং অভিজ্ঞতা। আপনাদের সবাইকে জানাই স্বাগত টার্কি সিরিজের সেকেন্ড পর্বে। ঐতিহাসিক এবং মডার্ন স্থাপত্যের অন্যতম নিদর্শন হলো এই ইস্তানবুল। আজ এই পর্বে থাকবে তারই ছোঁয়া। কিন্তু আপনাদের ছোট্ট একটি কাজ হলো প্রতিটি পর্বে আমাদের সাথে থাকা এবং ভালো লাগলে সাপোর্ট করা। চলুন তাহলে ইস্তানবুলের যাত্রা শুরু করি, একসাথে ভেদ করি এই অসাধারণ শহরের রহস্য ও সৌন্দর্য। আগের পর্বে কলকাতা টু ইস্তানবুলের জার্নি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ইস্তানবুলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম হোটেলের চারিপাশটা ঘুরে দেখতে। পাথর বিছানো রাস্তাঘাট আর সেরকমই সুন্দরভাবে বাঁধানো তার পাড়গুলো, ফুটপাথগুলো। এত সুন্দর শহরটা, আর চারিদিকে পুরনো পুরনো মসজিদ এবং ভাস্কর্যের ছোঁয়া। এই দেখুন, এখানকার কিছু ভাস্কর্যের নিদর্শন, যা আমরা চলতে চলতে দেখতে পেলাম। ওই যে দূরে দেখা যায়, ওটাই কিন্তু বসফোরাস প্রণালী। এই বসফোরাস প্রণালী কিন্তু ভূমধ্য সাগর এবং কৃষ্ণ সাগরকে জয়েন করছে, মানে মেডিটেরিয়ান সি আর ব্ল্যাক সিকে কানেক্ট করছে এই বসফোরাস স্ট্রেট। আমরা এই বসফোরাস স্ট্রেটে, ইস্তানবুল শহরটা কিন্তু এই বসফোরাস স্ট্রেটের ধারেই অবস্থিত। সেই শহরেই চারিদিকে আপনি বসফোরাসের, যেহেতু স্ট্রেটের একদম পাশে, তাই জন্য বিভিন্ন ইম্পর্টেন্ট ডেস্টিনেশনগুলো কিন্তু বসফোরাস স্ট্রেটের আশেপাশেই অবস্থিত। আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম এই বসফোরাস স্ট্রেটের পাশ দিয়ে কিছুক্ষণ সময় কাটাবো বলে। হ্যাঁ, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর, মানে বিচ ফ্রন্ট, যেটা আর কি রিভার ফ্রন্ট বলতে পারেন, সেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, সুসজ্জিত। সেই জায়গাটায় সময় কাটানোর জন্যে আমরা এলাম। ঐতিহাসিক এবং আধুনিক স্থাপত্যের একটি অন্যতম নিদর্শন হলো এই ইস্তানবুল শহর। চারিদিকে রয়েছে ইতিহাসের ছোঁয়া। সুলতান সুলেমান থেকে শুরু করে অটোমান এম্পায়ারের সেই বিখ্যাত কেল্লাগুলো কিন্তু সব এখানেই। পৌঁছে গেলাম আমরা বসফোরাস স্ট্রিটে। এখানে হয় ইভিনিং বোট ট্রিপ। সেই বোট ট্রিপে পুরো শহরটিকে ঘুরে দেখানো হয়। খ্রিস্টান ইউরোপীয় ভাস্কর্য এবং মুসলিম আর্কিটেকচারের একটি অদ্ভুতভাবে এখানে কিন্তু দুটোরই নিদর্শন পাওয়া যায়, এবং হাগিয়া সোফিয়া তার অন্যতম নিদর্শন। একই জায়গায় খ্রিস্টানদের অনেক কিছু ভাস্কর্যের প্রমাণ রয়েছে এবং মুসলিমদের অনেক কিছু ইম্পর্টেন্ট ভাস্কর্যেরও প্রমাণ রয়েছে, এবং একই মসজিদের ভিতরে। তাই জন্যই ওটা এত গুরুত্বপূর্ণ। এত মুভিতে এবং বহু 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 ডকুমেন্টারিতে এটাকে ফিচার করা হয়েছে। কাল চেষ্টা করব আমরা ওখানে যাওয়ার। তবে আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এই অদ্ভুত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর একটি রিভার ফ্রন্টে, মানে রিভার স্ট্রেট ফ্রন্টে। দেখুন একবার স্কাইলাইনটা, জাস্ট অ্যামেজিং একটি স্কাইলাইন, তাই না? সন্ধ্যা কাটানোর জন্য একটি অদ্ভুত ভালো জায়গা। এই বসফোরাস স্ট্রেটে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে কিন্তু বিভিন্ন রকম সানসেট ট্যুর। 1 ঘন্টা ঘোরাবে, তার কস্টিং পড়বে পার হেড 20 ইউরো করে। ভারতীয় টাকায় তা দাঁড়াচ্ছে প্রায় 1800 টাকা পার হেড। আমরা বুক করে ফেললাম সানসেট ক্রুজ রাইড।
দরদাম কিন্তু সব জায়গাতেই চলে। দরদাম করলাম 5 ইউরো ডিসকাউন্ট, দুজনের লাগলো 30 ইউরো, 40 ইউরোটা। হোটেলে বলছিল 50 ইউরো, মানে 20 ইউরো কম পড়লো শুধু লোকাল খুঁজে আমরা দরদাম করলাম বলে। সানসেট ক্রুজে বসে পড়েছি, 2 ঘন্টার জন্য ট্যুর করানো হবে। 30 ইউরো দুজনের মিলে পড়লো। খুব খুশি, একটু ডিসকাউন্ট পাওয়া গেল। আসলে বাঙালি তো এই ডিসকাউন্টটার কথা সবসময় মাথায় ঘোরে। যাই হোক, এবার 2 ঘন্টা কেমন কাটে সেটা দেখা যাবে। এই বসফরাস ক্রুজের 2 ঘন্টার যাত্রায় প্রাচীন শহরের বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্থানগুলিকে দেখানো হয়। সময় মতো ছেড়ে দিল আমাদের ক্রুজটি। পুরো ভিড় হয়ে গেল। আমরা যখন উঠেছিলাম ভাবলাম এখনই ছাড়বে, কিন্তু হতে হতে প্রায় এত ভিড় হয়ে গেল যে এখন পিল করছে লোক, অনেকে বসার জায়গা পায়নি। প্রথমেই চোখে পড়ল টপকাপি প্যালেস। এটি 15 সেঞ্চুরির একটি প্যালেস, যা অটোমান সুলতানদের বাসস্থান ছিল প্রায় 300 বছরেরও বেশি সময় ধরে। There were many additions and changes made over the following 4 centuries until the royal court এটাই টপকাপি প্যালেস। royal power. এরপর দেখলাম হাগিয়া সোফিয়া বসফরাস ক্রুজ থেকে। অনেকেই ভাবেন হাগিয়া সোফিয়া একটি মস্ক, কিন্তু না, হাগিয়া সোফিয়া মসজিদ এবং চার্চের সম্মিলিত একটি স্থান। দুটি ধর্মেরই এখানে নিদর্শন পাওয়া যায়। এটি 6 সেঞ্চুরির একটি চার্চ, যা এখন ইস্তানবুলের সবচেয়ে জনপ্রিয় পর্যটক আকর্ষণগুলির মধ্যে একটি। কিছুটা এগোতেই বসফরাস ব্রিজ দেখলাম। এই ব্রিজটি তুর্কির সবথেকে দীর্ঘতম ব্রিজ এবং বসফরাস স্ট্রিট জুড়ে বিস্তৃত। এই ব্রিজটি ইউরোপ এবং এশিয়াকে সংযুক্ত করে। তারপর চোখে পড়ল ব্লু মস্ক। এর সৌন্দর্য নীল টাইলসের জন্য বিখ্যাত এবং ইস্তানবুলের সবচেয়ে জনপ্রিয় মসজিদগুলির মধ্যে একটি। ব্লু মস্ক ভিজিট করার জন্য কোনো টিকিট লাগে না। এটি হলো 9th সেঞ্চুরির সিরাগান প্যালেস। দ্বিতীয় সুলতান আব্দুল হামিদের দ্বারা নির্মিত হয়েছিল। এছাড়া দেখতে পেলাম গালাতা টাওয়ার, ডালমাবেস প্যালেস আর ইস্তানবুলের ঐতিহাসিক এবং মডার্ন সিটির নিদর্শন। এইসব দেখতে দেখতে সুন্দর একটি সানসেটের সাক্ষী থাকলাম। এই সূর্যাস্তের রং ঝলমলে আকাশ এই শহরের সৌন্দর্য আরো গুণ বাড়িয়ে দেয়। এক অনবদ্য অভিজ্ঞতা। একবার ইস্তানবুলে যেটা কেউ না করেছে সে কিন্তু অবশ্যই মিস করবে। আমরা করবো না করতে করলাম, একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়ে গেল, সারা জীবনের মতো মনের থেকে যাবে, এটা শিওর। এভাবেই শেষ করলাম ইস্তানবুলের প্রথম দিনের ক্রুজ রাইড। যার শেষ ভালো তার সব ভালো, কথায় আছে না, ঠিক সেটারই প্রমাণ হলো আজ। সানসেট ক্রুজ এনজয় করে এবারে আমরা চলে যাচ্ছি একটু খাবারের খোঁজে। আমরা এবার বেরোলাম একটু খাবারের উদ্দেশ্যে, রাত্রে ডিনার করার জন্য। আমরা যেই হোটেলটায় আছি তার আশেপাশে সব রেস্টুরেন্ট এবং দাম প্রচণ্ড বেশি। খেলে খাওয়া যায় কিন্তু কোয়ান্টিটি কম, যেহেতু দুপুরবেলা খেয়েছি কোয়ান্টিটি একটু কম, দামটা একটু বেশি করে দেয়। তো আমরা বেরিয়েছি একটু স্ট্রিট ফুড ফুডের খোঁজে। দেখা যায় স্ট্রিট ফুড আমরা কোথায় কি পাই একটু এক্সপ্লোর করে দেখি। সঙ্গে আপনাদের একটু নিয়ে চলছি, চলুন। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বাজারের মধ্যে। কি সুন্দর সুন্দর জিনিস দেখুন। আমাদের অনেকক্ষণ সময় লাগছিল একটি খাবারের দোকান খুঁজে পেতে, কারণ স্ট্রিট ফুড সব বন্ধ হয়ে গিয়েছিল আর রেস্টুরেন্ট যা খোলা ছিল তাতে মন মতো খাবার পাচ্ছিলাম না। আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম লাঞ্চে আমরা সেই ইস্তানবুল ইউনিভার্সিটির সামনে সামান্য রাইস এবং অল্প চিকেন খেয়েছিলাম। এখন তাই ভরপেট না খেলে শরীর খারাপ করবে।
অনেক খুঁজতে খুঁজতে চলে এলাম এক গুজরাটি দাদার দোকানে এবং অর্ডার করলাম কিছু খাবার। এই যে টার্কিশ চা, এটা কিন্তু আপনাকে কখনো খাওয়ার কিনলে চায়ের জন্য আর কোনো পে করতে হবে না, সব জায়গায় এটা কমপ্লিমেন্টারি। আরো কোনো কোনো জায়গায় কমপ্লিমেন্টারিতে এরকম টেস্টি বাকলাভাও পেয়ে যেতে পারে। রাস্তাঘাট কিন্তু প্রচন্ড উঁচু নিচু, এই ঢাল তো এবার এই খাড়াই, এর মধ্যে দিয়ে গড়ে উঠেছে গোটা শহরটা। আর চারিদিকে ইতিহাসের ছাপ চারিদিকে লক্ষ্য করা যাচ্ছে। অটোমান এম্পায়ার, কনস্টান্টিনোপল সবকিছুই তো এখানে, তাই তার ইতিহাসের ছাপ কিন্তু সব জায়গায় বিরাজমান। ডিনার শেষে হোটেল ফেরার পথে দেখা হলো এই বাচ্চাটির সাথে। আসুন এবারে আপনাদের রুম ট্যুরটি করিয়ে ফেলি। ইস্তানবুলে এই হোটেলটি ছিল ভীষণ ছোট। এটি ঠিক হোটেল নয়, হস্টেল। আমরা এখানে একটি প্রাইভেট রুম নিয়েছিলাম। ভাড়া পড়েছিল 45 ইউরো, ভারতীয় টাকায় 4000 টাকার মতো। সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। রুমে ছিল একটি যথারীতি খাট, একটি ছোট আলমারি, ছোট একটি আয়না এবং সাথে অ্যাটাচ বাথরুম। ইস্তানবুলের দ্বিতীয় দিনের সকালে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আছি এখন হস্টেলের টেরেসে, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। দেখুন কি সুন্দর লাগছে উপর থেকে দেখতে। সুপ্রভাত সবাইকে। আজ আমাদের ট্রিপের দ্বিতীয় দিন। আজ আমরা বেরিয়ে পড়েছি ইস্তানবুলকে এক্সপ্লোর করতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা আজকে ট্র্যাডিশনাল পরেছি, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল। আমাদের খুব ইচ্ছে ছিল বিদেশে এসে একবার ইন্ডিয়ান ট্র্যাডিশনাল পরার। তো আমরা যেহেতু আজকে প্রচুর মক্স ভিজিট করবো, তো তাই জন্য ভাবলাম যে ট্র্যাডিশনাল পরা আজকে সঠিক দিন হবে। কেমন লাগছে বলুন তো, প্লিজ কমেন্টে জানান। খুব অড লাগছে কি? মনে তো হয় না। অড লাগুক, তবুও আমাদের দেশি সাজ আমরা এখানে সাজবো। আজকে আমরা সেজে ফেলেছি। হ্যাঁ, আজকে আমাদের খুবই ইচ্ছা ছিল যে ইস্তানবুল এত পুরনো শহর, সেখানে একটা ট্র্যাডিশনাল ড্রেস করলে হয়তো আমাদের একটু অন্যরকম, নিজেদেরও খুব ভালো লাগলো। জানি না, লোকজন কমেন্ট করছে, কি সব বলছে বুঝতে পারছি না। বেরোতে বেরোতে আমাদেরকে কমেন্ট করছে, তো ওদের ভাষায় কিছু একটা বলেছে। চলুন তাহলে ঘুরে দেখি ব্লু মস্ক এবং হাগিয়া সোফিয়া। আজ কিন্তু কালকের থেকে তুলনামূলকভাবে অনেকটাই ঠান্ডা। কালকে যেমন খুবই গরম টেম্পারেচার ছিল, আজকে টেম্পারেচার 20 অ্যারাউন্ডে, এবং খুবই একটা প্লিজেন্ট ব্যাপার রয়েছে। এই জন্য আজকে রোববার, তাই জন্য ভিড়টাও কিন্তু সে মাত্রায় এই ব্লু মস্ক স্কোয়ারে। এই যে এটাই কিন্তু হাগিয়া সোফিয়া। এখানে আমরা প্রথমে যাব, তারপরে আমরা চলে যাব ব্লু মস্কে, যেটা ঠিক তার উল্টো দিকে রয়েছে। গোটা ইস্তানবুলে কিন্তু প্রচুর প্রচুর মস্ক রয়েছে, এবং সেই জন্য আমাদের কিন্তু ঘুরতেও সময় লাগবে বেশ খানিকটা। যেগুলো সুন্দর সুন্দর মস্ক, সেগুলো অবশ্যই আমরা যাব। অ্যাকচুয়ালি আমাদের ইস্তানবুলের সময় বড্ড অল্প, কারণ কালকের দিনটা আমাদের খুব বাজেভাবে ওয়েস্টেজ হয়েছে, প্রচুর টাইম নষ্ট হয়েছে। যাই হোক, প্রথম দিন নতুন দেশে আসলে তো হবেই, তো ওইসব ভেবে লাভ নেই। কি পিয়ালি, যতটা পারতে হবে ইউটিলাইজ করতে হবে। হ্যাঁ, এরপরে আরও অনেক জায়গা আছে, গালাদা আছে, ট্যাক্সিম স্কোয়ার আছে, সেগুলো আমরা যাব।
এবং আপনাদেরকেও নিয়ে যাব। সো ওয়ান্ডারিং অ্যান্ড ক্যাপচারিংয়ের সঙ্গে থাকুন, আর এই ব্লগটাকে যত পারুন শেয়ার করুন, লাইক করুন। ইউটিউবে টার্কির কিন্তু খুব একটা বেঙ্গলিতে ভালো ব্লগ নেই, তাই জন্য আমার মনে হয়েছে যে এই ব্লগটাতে যতটা পারবো আপনাদেরকে ডিটেলস প্রোভাইড করব, যাতে করে নেক্সট আপনার টার্কি ট্রিপ প্ল্যান করতে এই অসাধারণ সুন্দর ইউরোপিয়ান অ্যান্ড এশিয়ান কান্ট্রিটাকে দেখতে আপনাদের প্রচুর হেল্প হবে। বিশাল বড় লাইন, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন লাইনটা, হ্যাঁ ওটাই হাগিয়া সোফিয়া ঢোকার লাইন। এই লাইন ডিঙিয়ে আমাদেরকে আজকে ঢুকতে হবে ভিতরে, ভেবেই না কেমন লাগছে। কিন্তু যাই হোক, এত দূর এসেছি যখন, আর এটা তো সব থেকে সুন্দরতম অ্যাট্রাকশন শহরের, তো যতই কষ্ট হোক আমরা ভেতরে তো যাবই। আমরা মিউজিয়ামটা ঢুকবো কিনা শিওর নই, কারণ টাইম হবে কিনা। লাইন কিন্তু বিরাট বড়, এই যে দেখতে পাচ্ছেন পিছনে, এই পুরোটাই কিন্তু লাইন। হ্যাঁ, প্রায় 2 ঘন্টা লেগে যাবে নাকি? একদম, তারও বেশি। হ্যাঁ, 2 ঘন্টা লেগে যাবে। কারণ এখান থেকে এই লাইনটা আমরা দিয়েছি, এটাতে টিকিট কাটতে হবে, তারপরে এসে পাশের লাইনে আবার দাঁড়িয়ে ঢুকতে হবে তারপরে মস্কে। হ্যাঁ, মস্কে ঢোকার জন্যও টিকিট লাগবে যদি আপনি নন মুসলিম হন, আর মুসলিমদের জন্য কিন্তু মস্কে ঢোকার জন্য কোনো টিকিট নেই। মিউজিয়ামে ঢোকার জন্য সবারই টিকিট আছে, আর সেটা হচ্ছে 25 ইউরো। আর যদি আপনি এই টিকিট কাটার লাইনটা স্কিপ করতে চান, তাহলে টিকিটের দাম হয়ে যাবে 50 ইউরো। এখানেই ওদের গভর্নমেন্টের থেকে, যেখানে এদের ট্রাস্টের থেকেই টিকিট কাউন্টিংয়ের ব্যবস্থা রয়েছে। 50 ইউরো টিকিট টু স্কিপ দ্য লাইন। টিকিট নিয়েছি, 2টো টিকিট, শুধু মস্ক ঘুরবো আমরা। 25 ইউরো করে আমাদের এক একজনের পড়েছে। যদি মস্ক প্লাস মিউজিয়াম ঘুরতাম তাহলে দুজনের মিলিয়ে 96 ইউরো করে পড়তো। তো আমাদের যেহেতু অত সময় নেই আজকে, আমরা পরের মিউজিয়ামটা ভিজিট করব, তাই শুধু আমরা এখন মস্ক ঘুরবো বলে 2টো টিকিট কেটে নিলাম। আপনাদেরকেও বলছি, এই টিকিটগুলো কিন্তু অনলাইনেও কাটা যায়, তখন কিন্তু ডবল টাকা লাগে শুধু স্কিপ দ্য লাইনের জন্য। আর তাছাড়া আপনি বিভিন্ন অ্যাপ থেকেও বুক করতে পারেন। অ্যাকচুয়ালি আমার যখন অ্যাপ যেই টাইম অবধি বুক করা যায়, 48 ঘন্টা আগে অবধি ওটা বুক করা যায়, আমার ওটা টাইম লিমিটটা পেরিয়ে গেছিলো বলে আমি বুক করতে পারি। গাইডও নিতে পারেন, গাইডের জন্য 85 ইউরো দুজনের জন্য লাগবে। 85 ইউরো শুধু গাইডের চার্জ। হ্যাঁ, খালি ভাবুন, 94 করে এক ইউরো। এবার মাল্টিপ্লাই করে নিন, গাইডরা কত এক্সপেন্সিভ এখানে। মাথা কিন্তু ঢাকতে হয়, তো যাই ড্রেস পরবেন মাথা ঢাকার জন্য কিছু একটা আনতে হবে, কিন্তু যেহেতু আপনি মস্কে আসছেন। দুর্গাপুজোর লাইন মনে আছে তো, যেমন প্যাচ করে করে ঢুকতে হয়, সেখানেও তাই কিন্তু পেঁচে পেঁচে ঢুকছি। বহুবার টার্ন অ্যারাউন্ড করার পরে তারপরে আমরা ঢুকতে পারবো। হাগিয়া সোফিয়ার ভিতরে জলের বোতল অ্যালাউড নয়, আর মাথায় কিন্তু ওটা দিতেই হবে। যাদের নেই তাদেরকে কিন্তু লাইন থেকে বার করে দিচ্ছে, বলছে ওটা কিনে নিয়ে আসো। অনেকেই বাইরে থেকে দিয়ে ওই হিজাব মতো বা অন্য মতো একটা কিছু কিনে নিচ্ছে। না, এখান থেকে একটা ছোট কাপড়ের মতো দিচ্ছে, যদি না থাকে কিছু তাহলে ওরাই প্রোভাইড করে দেবে। কিনতে হচ্ছে না ওটা? না, মানে ওইখান থেকে, যেখান থেকে এন্ট্রান্সটা, ওখান থেকেই দিচ্ছে। দেখ, কতই না ঐতিহাসিক রুলারদের সাক্ষী রেখেছে এই মিউজিয়াম, এই হাগিয়া সোফিয়া। তার ভেতরে আজকে আমরা ইতিহাসের সাক্ষী কিন্তু বারবার রয়েছে এই মিউজিয়ামের ভিতরে। হাগিয়া সোফিয়া বা তুর্কিতে যাকে আয়া সোফিয়াও বলা হয়। হাগিয়া সোফিয়ার ইতিহাস তার ধর্মীয় পরিচয় ক্রমাগত পরিবর্তনের একটি গল্প। এটি খ্রিস্টান গির্জা থেকে মসজিদ, তারপর জাদুঘর, আবার মসজিদে পরিণত হয়েছে। এই রূপান্তরগুলি বহু সাম্রাজ্যের উত্থান পতন, ধর্মীয় রাজনীতি ও সংস্কৃতি পরিবর্তনের সাক্ষী। আজ এই বিখ্যাত হাগিয়া সোফিয়ার গল্পই আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে তুলে ধরব। 532 খ্রিস্টাব্দ থেকে 537 খ্রিস্টাব্দের মধ্যে বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান I
এটি প্রথম নির্মাণ করেন। নির্মাণের পর থেকে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি একটি গ্রিক অর্থোডক্স চার্চ হিসাবে পরিচিত ছিল। মাঝে কিছু সময় 1204 থেকে 1261 খ্রিস্টাব্দ পর্যন্ত ফোর্থ ক্রুসেডের টাইমে এটি একটি ল্যাটিন ক্যাথলিক চার্চে রূপান্তরিত হয়। আবার পরে 1453 পরে এটি অর্থোডক্স চার্চে রূপান্তরিত হয়েছিল। তার মানে 532 খ্রিস্টাব্দ থেকে 1453 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি একটি গ্রিক চার্চ হিসাবেই পরিচিত ছিল। ইতিহাসে আমরা সবাই পড়েছি 1453 সালে কনস্ট্যান্টিনোপলের পতন, আর এই পতনটি হয়েছিল কিন্তু ইস্তানবুলেই। সেই কনস্ট্যান্টিনোপলের পতনের পরেই এখানে অটোমান সাম্রাজ্যের সূচনা হয়। এই অটোমান সাম্রাজ্যের সূচনার পর থেকেই হাগিয়া সোফিয়া হয়ে ওঠে একটি মসজিদ। এটিকে গির্জা থেকে মসজিদে রূপান্তরিত করার সময় খ্রিস্টান ধর্মের সমস্ত প্রমাণ সবকিছুই কিন্তু সরিয়ে ফেলা হয়েছিল, যেমন ঘণ্টা, বেদি, পাদ্রীদের বক্তৃতা দেওয়ার স্থান সবকিছুই সরিয়ে ফেলা হয় এবং যিশু, মেরি, খ্রিস্টান সাধুদের মোজাইক চিত্রগুলিও সরিয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছিল বা প্লাস্টার দিয়ে ঢেকে ফেলা হয়। তার কিছু নিদর্শন আজও কিন্তু এখানে পাওয়া যায়। ইসলামিক সংযোজক হিসেবে স্থাপনা করা হয় মসজিদে 4টি মিনার। এরপর 1935 সালে ধর্মনিরপেক্ষ টার্কি গঠনের সময় এটি একটি মিউজিয়াম বা জাদুঘরে রূপান্তরিত হয়। কিন্তু রিসেন্ট সময়ে 2020 জুলাই মাসের পর থেকে এটিকে আবার মসজিদে আখ্যা দেওয়া হয়। এই সিদ্ধান্তটি বিশ্বব্যাপী বিতর্কর সৃষ্টি করেছিল। অনেকক্ষণ সময় এখানে কাটানোর পর এবার আমাদের ফেরার পালা। ওই যে পেছনে দেখতে পাচ্ছেন ওটি হলো ব্লু মস্ক। এবার আমরা সেখানেই যাব, তার আগে একটু ফটোশ্যুট করে নিলাম। এবারে একটু পেট পুজো করার পালা। হাগিয়া সোফিয়া থেকে বেরিয়েই আমরা পেয়ে গেলাম একটা খাবারের দোকান। এই ডোনার কাবাবটা, মানে যেটাকে আমরা ওখানে শাওয়ারমা বলি, ওরকমই জিনিসটা। এটা আমাদের পড়লো 160 লিরা, আর এই লেমন সোডাটা পড়লো 35 লিরা করে। টোটাল খরচা পড়লো 220 লিরা। এবারে আমরা যাচ্ছি ব্লু মস্কের দিকে। ব্লু মস্কে কিন্তু কোনো এন্ট্রি ফেয়ার নেই। আপনাদেরকে আগেই দেখালাম হাগিয়া সোফিয়ার ঠিক উল্টো দিকে কিন্তু ব্লু মস্ক। আমরা ঢুকে পড়েছি এখন ব্লু মস্কে। শুনেছি ব্লু মস্কে কিন্তু কোনো টিকিট লাগে না, জানি না ভেতরে ঢোকার পরে আরো কোনো টিকিট লাগবে কিনা। তবে ব্লু মস্ক কিন্তু সুলতান আহমেদ মস্ক হিসেবেও পরিচিত। এটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট ইন টার্কি। ব্লু মস্কে ঢুকেই কিন্তু এরকম দুটো এন্ট্রান্স পাবেন। এই যে একটা এন্ট্রান্স দেখতে পাচ্ছেন, ওইদিকে উল্টো দিকে আরেকটা আছে। ওই দুটো এন্ট্রান্সই কিন্তু আমাদের জন্য নয়। যদি মস্কের ভেতরে এন্টার করতে চান আপনাকে এই এন্ট্রান্সটা ফলো করতে হবে। এটা ঢুকে এসে ডান দিক দিয়ে একদম এন্ডে, ওখান থেকে এন্ট্রান্স। এটা হলো সুলতান আহমেদ মস্কের এন্ট্রান্স। দ্য এন্ট্রান্স ইজ ফ্রি। এই একটা মেন অ্যাট্রাকশন যেটা কিন্তু আপনারা ফ্রিতে দেখতে পারেন। সুলতান আহমেদ যেহেতু এটা মস্ক, তাই জন্য কিন্তু হেড কভার করা মেয়েদের জন্য ম্যান্ডেটারি। তো আপনারা যদি কোনো ওড়না বা কিছু না আনছেন তাহলে কিন্তু ওরা একটা এরকম স্কার্ফ মতো দিয়ে দিচ্ছে যাতে হেড কভার করা যায়। জুতো কিন্তু অ্যালাউড নয়।
আমরা চলে এসেছি এখন ব্লু মস্কে বা টার্কিতে যাকে সুলতান আহমেদ কামিও বলা হয়। এটি অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক একটি মসজিদ। এটি হাগিয়া সোফিয়ার ঠিক বিপরীতে অবস্থিত। 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় কিন্তু এটি নথিভুক্ত হয়েছিল। আসুন এর ছোট্ট ইতিহাসটি আপনাদের বলে ফেলি। 1609 থেকে 1617 সালের মধ্যে আহমেদ ওয়ানের শাসনকালে ব্লু মস্কটি নির্মিত হয়েছিল এবং আজও এটি কার্যকারী মসজিদ হিসাবে রয়ে গেছে। এই মসজিদটি একটি ক্লাসিক্যাল অটোমান সাম্রাজ্যের বিনাশে নির্মিত হয়েছিল, যেখানে কেন্দ্রীয় গম্বুজটি 4টি অর্ধগম্বুজের দ্বারা পরিবেষ্টিত এবং 4টি অর্ধগম্বুজ 6টি মিনার দ্বারা কিন্তু পরিবেষ্টিত হয়েছে। এটি হাজার হাজার ইউনিক টাইলস এবং প্রধানত নীল রঙের ফুলের মোটিফ দ্বারা সজ্জিত, যা মসজিদটির জনপ্রিয় নামের অন্যতম কারণ। এই মাঝখানে এই ডোমের মাঝখান থেকে ঝুলছে এই অতি বিশাল ঝাড়বাতি। তার শোভা কিন্তু অনেক 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 গুণে বাড়িয়ে তুলেছে। এই ঝাড়বাতিটি একটি অনবদ্য, মানে আমি এত বড় ঝাড়বাতি আগে দেখেছি কিনা কিন্তু মনে পড়ছে না। পৃথিবীর ভীষণ দুটি সুন্দর মসজিদ দেখলাম আজকে এবং নিজেদের পছন্দ মতো পোশাক পরে বিদেশের মাটিতে ঘুরলাম। দুটি স্বপ্ন পূরণ হলো। না, এখনো দিন কিন্তু শেষ হয়নি। আজকে আরো অনেক কিছু করেছি ইস্তানবুলে, তার জন্য দেখতে হবে নেক্সট পর্ব। আমাদের আগের ভিডিওতে অনেক সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এইভাবেই সাপোর্ট করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন খুলে ঘুরুন। আবার আসছি পরের পর্বে। ভীষণ ভিড় বেড়ে গেল মস্কে। এখন যেহেতু বৃষ্টি কমেছে সবাই আসছে, তাই জন্য জয় ব্লু কি নাম মস্ক